একাধিক তৃণমূলের এখন শীর্ষ নেতৃত্ব তারা দলের বিরুদ্ধে মুখ খুলছে, বলছে দলে কথা বলা যেত না। তো একদিন কথা বলেননি কেন? ওগুলোও তো এমনি ওই পোস্টেল লোভে সব বসেছিল। এরা কি সরকার চালাতো নাকি মূর্খের দল? যে যেমনি সে সেই রকম খুঁজে নেয়। এখন এসব বলে কি হবে? পশ্চিমবাংলাকে শ্মশান বানিয়ে গেছে, সেখান থেকে ওই শ্মশানের ওপর বানাতে হবে কিছু একটা। বিজেপির হাতে এসছে, কি করা যাবে? বিলম্বিত বোধোদয় হয়ে রিজু বড় দেরি করে ফেলেছে, বড্ড দেরি করে ফেলেছো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ। স্যার, একেবারে 207খানা সিট, এই সিট কখনোই আপনারা টার্গেট নেননি, বলেননি কখনো, তো এটা কি একেবারে অপ্রত্যাশিত সাধারণ মানুষের আশীর্বাদ? 207, তার সঙ্গে একটা যোগ করে দিন, ফলতা রেকর্ড ভোটে বিজেপি জিতবে। কারণ ওখানে যে তৃণমূলে মহাপুরুষটি দাঁড়িয়েছেন তার কোনো ট্রেস নাই, সে ট্রেস পাওয়া যাবে কিনা কেউ জানে না। যাই হোক, তো তাহলে 208টা ধরে রাখুন। দেখুন, কি হবে না হবে সেটা আগে থেকে বলা খুব মুশকিল, এটা বলাটা যায়ও না। কিন্তু এটুকু আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বুঝতে পেরেছিলাম, এবং দীর্ঘদিন আমি রাজনৈতিক বিশ্লেষণ করেছি, ভোট বিশ্লেষণ করেছি, যে বিজেপি এবার অত্যন্ত ভালো আসন পেতে চলেছে। আমার ধারণা ছিল মিনিমাম 160-62 আর ম্যাক্সিমাম 180 মতো পেতে পারে। এটা আমি বিভিন্ন জায়গায় বলেও ছিলাম, বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলাম মিনিমাম 160-62 থেকে 180 অবধি আমরা পেলেও পেতে পারি। আর যদি ব্যাপক সুইং হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো আমরা জানি না। ওই সুইংটা আমি কিন্তু অ্যানালাইজ করতে পারিনি, কারণ ওটার জন্য অনেক কঠিন ম্যাথামেটিক্যাল মডেল লাগে, অত অঙ্ক আমি বুঝি না। দেখা গেল যখন টুডে চাণক্য তার এটা বার করলো, ওরা সুইংটাকে ঠিকঠাক অ্যাসেস করতে পেরেছিল। আমাদের পক্ষে ব্যাপক সুইং হয়েছে, প্রায় 7%-এর বেশি মানুষ গতবারে যারা আমাদের ভোট দেয়নি ভোট দিয়ে দিয়েছে। আর 2021-এর হিসেব ধরলে প্রায় 10%-এ চলে গেছে। আমরা 46-এর মতো ভোট পেয়েছি, আর 2021 সালে আমরা 38 মতো পেয়েছিলাম। ওই 8%-এর মতো সুইং হয়েছে 2021-এর তুলনায়। মানে আমাদের যারা দেয়নি তারা দিয়েছে, ওটাকে সুইং ফ্যাক্টর বলে। ফলে একদম তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। এটা পুরোটাই প্রতিষ্ঠান বিরোধিতা, কারণ এনারা শুরুর থেকে যদি বিজেপি করতো তাহলে এতদিনই তারা ভোটটা দিত। আপনার কি মনে হয় যে শুরুর থেকে মানে বিজেপি না, প্রতিষ্ঠান বিরোধিতার সঙ্গে আরো কতগুলো বিষয় রয়েছে। শুধু প্রতিষ্ঠান বিরোধিতাতে ঠিক এই রেজাল্ট হয় না। কিন্তু এখানে অনেকে বলছে এটা নেগেটিভ ভোট, তৃণমূলকে লোকে চায়নি। আরে যে কোনো ভোটিং প্যাটার্নের মধ্যে নেগেটিভ পজিটিভ ভোট তো থাকেই। মানুষ তৃণমূলকে চায়নি, তা মানুষ তো সিপিএমকেও চায়নি, আমাদের ভোট দিল কেন? তাহলে পজিটিভ ফ্যাক্টরটা আমাদের, ওদিকে নেগেটিভ হলে আমাদের পজিটিভ। মানে বিকল্প হিসেবে তারা বামেদের বিকল্প হিসেবে বিজেপিকে তো আজকে বাঁচছে না, 2021-এ বেঁচেছে, 2024-এ বেঁচেছে, আর 2026-এ বেছে নিল শাসক হিসেবে। তাই আমি এটা বলবো না একদম যে বিজেপিকে হঠাৎ করে মানে নেগেটিভ ফ্যাক্টরেই বিজেপি চলে এলো, একদম না। বিজেপিকে পজিটিভ হতে বেঁচেছে। আর সবচেয়ে বড় কথা, আমার মনে আছে যেদিন ভোটের ফল বেরোলো তার আগের দিন বিকেল 3:30-4টে অবধি, রাত 3:30-4টে অবধি প্রচুর মানুষ ফোন করেছে, দাদা এরা আসবে না তো, তাহলে আমরা মরে যাব, তাহলে বাঁচতে দেবে না, বাড়ির মেয়েদের বাড়িতে রাখতে হবে না, পারবো না, অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে। আমি জানি না কোনো দল সম্পর্কে মানুষের এতটা ঘৃণা কোথায় ছিল, এবং এই লোকগুলো এত ঘৃণা নিয়ে বেঁচেছিল কি করে। একদিন মানুষ এই তৃণমূলকে এখন ঘেন্না করে, নাম শুনলে মারতে আসে। মানে ইতিহাসের রাস্তা খুঁড়ে থাকা যাকে বলে, তৃণমূলকে সেখানেই থাকতে হবে। কারণ এরা যা করেছে পশ্চিমবাংলাকে এখন তুলে ধরতে আরো অনেক 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 সময় লেগে যাবে। আমি বলছি স্যার, কিছু ক্ষেত্রে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট সামনে আসছে, পোস্ট পোল ভায়োলেন্স, তো আপনাদের মানে এইটাকে নিয়ে আপনাদের যারা বিজেপির শীর্ষ নেতৃত্বে আছেন তারা এটা নিয়ে কি বলবেন, কি বক্তব্য? না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে পোস্ট পোল ভায়োলেন্স চলবে না। কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, তৃণমূলের যারা অনেক কিছু পায়নি, তৃণমূলের মধ্যে আদি তৃণমূল এই নব্যরা যাদের তাড়িয়ে দিয়েছিল, তৃণমূল ক্ষমতায় যেতে তারাই তৃণমূলকে পেটানো শুরু করে দিয়েছে। বহু জায়গায় দেখি তারা তৃণমূলকে ধরে ধরে পেটাচ্ছে। বিজেপির পতাকা নিয়ে তো বিজেপির পতাকা তো আর কোনো গোপন জায়গায় রাখা থাকে না। বিজেপির পতাকা তুমি রাস্তায় বেরো, 100টা পতাকা তুমি জোগাড় করে নেবে, ফলে ওই রাস্তা থেকে পতাকা তুলে লাগিয়ে দিলে তার বিজেপি হয়ে যায় না। তাই আমরা পরিষ্কার বলে দিয়েছি ওই রকম চলবে না।
গতকাল অবধি তোলাবাজি করতো, আজকে একটা পতাকা নিয়ে বললো আমি বিজেপি, ওভাবে চলবে না। কারণ যে মানুষগুলো এতদিন কষ্ট করে মার খেয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে তারাই বিজেপির সম্পদ। তারা যদি বিজেপিকে ক্ষমতায় আনতে পারে তারাই বিজেপিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা স্পষ্ট কথা। তাই ওই সব তোলাবাজ বদনাম বিভিন্ন অফিসেও হচ্ছে এটা। আমাকে আজকে একজন ফোন করে বললো, একটা বিশেষ অফিসে না, আমার বলবো না, 3 দিন আগে অবধি তোলাবাজি করতো তৃণমূলের হয়ে, হঠাৎ সে ব্যাপক মানে হয়ে উঠেছে। বিজেপি কয় প্রকার এবং কি কি সবাইকে শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছে। এই লোকগুলো থেকে সাবধান থাকতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবিভিপির নাম করে এরকম কিছু ঘটনা চলছে। যারাই আচ্ছা এবিভিপি অনেকেই ভুল করে, এবিভিপি কিন্তু তৃণমূলের ভারতীয় জনতা পার্টির কোনো সংগঠন নয়, বিজেপির এরকম অ্যাফিলিয়েটেড অর্গানাইজেশন থাকে না। ওটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংগঠন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যাকে সংগঠন হিসেবে স্বীকৃতি দেয় সেটা একদম অন্যরকম। ফলে এই যে এবিভিপির নাম করে যাচ্ছে সেখানেও অনেক জল মেশানো আছে, এগুলো খোঁজ নেওয়া হচ্ছে। এবং এবিভিপি রাজ্য কমিটিও বলেছে যে এরকম হুট করে কেউ যদি এবিভিপির নাম করে আপনারা ধরুন, আমরা এরকম হুট করে কাউকে বলি না। বিজেপির এবিভিপির রাজ্য কমিটি থেকেও এটা বলা হয়েছে। টাইম লাগবে, খুঁজে খুঁজে বার করতে হবে কোন মানুষগুলো ভালো, দীর্ঘদিন কারা ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে এগিয়েছে, মার খেয়েছে, সেই মানুষগুলোর হাতেই তুলে দিতে হবে ভারতীয় জনতা পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যাটন, সেটাই ধরিয়ে দিতে হবে। স্যার আমি আজকেই দুপুরে দেখছিলাম যে কোনো একটা গ্রামাঞ্চলে একজন মহিলার তার যে জামা সেটাকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেটা নিয়ে একজন পোস্ট করেছে যে নারী নিরাপত্তার কথা বলে যারা ক্ষমতা এলো তারা এই নারী নিরাপত্তা দিচ্ছে। তো এটাও কোথাও গিয়ে বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না, এটা তদন্ত করার অবশ্যই দরকার, সত্যি এটা ঘটেছে কি না। কারণ এই রাজ্যে বামপন্থীরা এখনও রয়েছে, কিন্তু তারা মরেও মরে না, ওরা একদম রক্তবীজের মতো। কোনো দলকে নোংরা কথা বলতে, তার নামে নোংরামি রটাতে বামপন্থীদের কোনো জুড়ি নেই। হয়তো অন্য কোনো ঘটনা তাকে দেখিয়ে দিল, কোনো মহিলার বিজেপি পরিষ্কার বলে দিয়েছে মহিলাদের ওপর অত্যাচারের কেউ যদি সাহস দেখায় তাহলে তার কি হাল হবে সেটা আমরা দেখিয়ে দেবো। সুতরাং এটা যারা করেছে খুঁজে বার করতে হবে, এবং আমি নিশ্চিত তারা কেউ বিজেপি নয়। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পুলিশকে কঠোরভাবে ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটছে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকছে, নির্বাক হয়ে দাঁড়িয়ে। না, পুলিশকে তো বলা হচ্ছে পুলিশ যেন এই ধরনের ব্যাপারগুলো না হতে না দেয়। সুতরাং পুলিশ যদি নির্বাক দাঁড়িয়ে থাকে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, চিন্তা করবেন না, পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একেবারে স্যার এই নির্বাচনের আগে বিজেপির যে সংকল্প পত্রে সেখানে মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা বা যুবদের চাকরি, তাদের বেকার ভাতা নয়, ওই চাকরি না পাওয়া অবধি 3,000 টাকা। তো এই সরকার তো আপনাদের ওপর প্রায় 7.5 লক্ষ কোটি টাকার ঋণ চাপিয়ে 8 লক্ষ 7 লক্ষ না 8,25,000 কোটি টাকা। এই ঋণটা সামলে এই বাকি কাজগুলো, এই সংকল্পে যেগুলো আছে প্রচুর কিছু আছে, সবটা আমি আর বললাম না, তো এগুলো কতটা সম্ভব? অবশ্যই সম্ভব। প্রথম কথা, তৃণমূল রাজত্বে যে চুরিটা হতো সেই চুরিটা বন্ধ করতে হবে, চুরি বন্ধ করলে অনেক টাকা বাঁচানো যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অপ্রয়োজনীয় যে খরচগুলো হতো, একটা রাজ্য সরকার, একজন মুখ্যমন্ত্রী এখান থেকে খড়গপুর যাচ্ছে হেলিকপ্টারে করে যাচ্ছে, এগুলো টাকার অন্যায় নোংরামি খরচ না। ওই যে বলে না, ভেসে নাও দুদিন বইত নয়, পাখি জানে কবে সন্ধ্যা হয়। ওই দুদিন বইত নয়, হেলিকপ্টার চড়ে বেড়াই, এবার সাইকেলে চড়ে ঘোরো, রিক্সায় ঘোরো, দুদিন পরে রিক্সাও জুটবে না এই সমস্ত নেতা নেত্রীদের। এইগুলো এক সময়ে ভাঙা সাইকেল চালাতো, তারা এখন এসইউভি চলে, এগুলোকে আবার ওই ভাঙা সাইকেলের যুগে ফিরতে হবে। বিড়ি খেয়ে কানে গুজে রাখতো ওই বিড়ি খাবে বলে, তারপরে 55 ধরলো, আবার বিড়ি খেতে হবে। ওই যুগেই এই তৃণমূলের লোকগুলোকে ফিরিয়ে দিতে হবে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে, তাহলেই হাতে অনেক টাকা আসবে। প্লাস এখানে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও অনেকগুলো জায়গা আছে যেখান থেকে সরকার তার আয় বাড়াতে পারে। পশ্চিমবঙ্গ সরকার, এই যে এরা কি সরকার চালাতো নাকি মূর্খের দল, এরা সরকার চালাতো না। ফলে সরকার ঠিকঠাক প্রশাসন চালালে অবশ্যই মানুষকে যা যা প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা যায়। এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ইস্তফা দেবেন না, কারণ তিনি হারেননি, ওনারাই জিতেছেন। কি বলবেন এটা নিয়ে? না, দেবেন না কি আছে, উনি যেদিন শপথ নিয়েছেন তার ঠিক 5 বছর পরে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। কে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই, উনি নাটক করছেন, গুরুত্ব চাইছেন। বিজেপি লুট করে ভোটে জিতেছে, সুপ্রিম কোর্টে চলে যান, উনি নিজে তো উকিল, তো উনি নিজে তো কোর্ট করে সুপ্রিম কোর্টে চলে গেছেন, চলে যান, কে বারণ করেছে? ওনার দলের নেতাদের হয়ে এবার বাংলা একজন বড় উকিল পেল, তো অসুবিধা কি হতো? ভালো, চলে যান, কোর্ট চলে যান। আপনারা এক্সপেক্ট করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও কিছু বলতে পারে ভোটে? মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায় সব এক্সপেকটেশনের বাইরে, কোনো ভবিষ্যৎবাণী করবেন না, তাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, কোনো এক্সপেকটেশন যেন না থাকে। উনি সব কিছুর বাইরে, এবার উনি রাজনীতিরও বাইরে। মানে এই যে ইস্তফা দিতে চাইছেন না, সংবিধানের প্রতি দায়বদ্ধতা থাকলে কি এরকমটা বলা? এটা আর কিচ্ছু নয়, কারোর যদি সামান্যতম সংবিধান বা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থাকে সেই কাজ করেন। ওনা আছে নাকি ওসব? কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং। এবং একাধিক তৃণমূলের এখন শীর্ষ নেতৃত্ব তারা দলের বিরুদ্ধে মুখ খুলছে, বলছে দলে কথা বলা যেত না। তো একদিন কথা বলেননি কেন? ওগুলোও তো এমনি ওই পোস্টেল লোভে সব বসেছিল। আমি তো শুনেছি অনেকের মুখে, যখন মিটিং হতো কথা বলতে গেলেই মমতা ব্যানার্জি মাসি তুলে গালি দিত, তখন দল থেকে বেরিয়ে আসতে পারেনি যে না এরকম অসভ্যের জায়গায় আমরা থাকবো না। ও যে যেমনি সে সেই রকম খুঁজে নেয়। এখন এসব বলে কি হবে? ক্ষমতা চলে যাওয়ার পর সবাই, হ্যাঁ, ক্ষমতা চলে গেলে সবাই মুখ খুলবে, কিন্তু এতদিন চুপ করেছিল কেন? একটা এঁচড়ে পাকা নেতা অভিষেক ব্যানার্জি সবার দিকে এমন করে চোখ পাকিয়ে তাকাতো যেন কামড়ে দেবে এসে। এইরকম একটা লিডারকে সবাই মেনে নিত, তো কি করা যাবে? তাদের কালচার মেনেছে। আমাদের বিজেপিতে এইসব কালচার নেই। আমাদের এখানে কেউ করে, আমরা সব কিচ্ছু করি না। রিজু দত্ত তৃণমূলের মুখপাত্র, নিশ্চয়ই চেনেন, যিনি এতদিন আপনাদের অনেকের নেতার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন, বিজেপি দলের বিরুদ্ধে কথা বলছেন। তিনি আজকের একটা 15 মিনিটের ভিডিও পোস্ট করে বলছেন যে বিজেপি তাকে এখন সুরক্ষা দিচ্ছে, বিভিন্ন নেতৃত্ব তাকে এখন সাহায্য করছে। বিলম্বিত বোধোদয়। ওহে রিজু, বড় দেরি করে ফেলেছো, বড্ড দেরি করে ফেলেছো। মানুষ তোমাকে মোটেই পছন্দ করে না, আমি চিনি ওকে। এমনি ছেলেটি শিক্ষিত ছেলে, পড়াশুনো করা, বাইরে পড়াশুনো করেছে, ইংরেজি সুন্দর জানে। এই যে বললাম, ওই তৃণমূলত তো একবার ঢুকে গেলে না, ও পচিয়ে দেবে মানুষকে। ওটাকেও পচিয়ে দিয়েছে এতদিনে। বুঝলি যে তৃণমূল এত খারাপ আর বিজেপি প্রোটেকশন দেয়? বিজেপি গোটা পশ্চিমবঙ্গে মা বোনেদের প্রোটেকশন দেবে, সাধারণ মানুষকে প্রোটেকশন দেবে। এই রিজুর মতো কিছু লোক যারা ভুল পথে অন্য জায়গায় গিয়েছিল, বিজেপির লোকেদের সঙ্গে অত্যন্ত নোংরা ব্যবহার করতো, এই রকম খারাপ লোকগুলোকেও প্রোটেকশন দেবে, আমরা কথা দিচ্ছি। তবে তাকে আইন মেনে চলতে হবে। আর যেন তৃণমূলত্ব সিপিএমত্ব না ঢোকে, তাহলে আমরা কিছু করি না করি পাবলিক মোটামুটি দিয়ে দেবে। এবারে পাবলিক রেডি হয়ে আছে। আরেকটা যে বিষয়, এতদিন পুলিশকে তৃণমূলের দালাল এই শব্দটা শুনতে হতো, এবার অনেকেই বলছেন এবার পুলিশকে শুনতে হবে বিজেপির দালাল। বিজেপি কি বলছে? না না, বিজেপি কাউকে দালাল বানায়, আমাদের দালাল লাগে না। পুলিশ প্রশাসনের একটা অঙ্গ। সেই প্রশাসনকে যদি আমি অটোনমি দিই, এটা ঠিক, প্রশাসনের অটোনমির একটা অনেক সীমারেখা আছে। তুমি পরে এসো, এগুলো দীর্ঘ রাজনৈতিক তত্ত্বের আলোচনা। পুলিশকে সরকারের কথা শুনে চলতে হয়, কিন্তু এমন নয় যে কোথাও ডায়েরি করতে গেলে ওপর থেকে ফোন না এলে ডায়েরি করবে না। আর বিরোধী লোকেদের ধরে ধরে গাঁজার কেস পুলিশকে দেওয়া হবে। আর বিজেপি কর্মীদের নামে যা কেস দেওয়া আছে, গাঁজার কেস, গোটা এশিয়া মহাদেশে তো গাঁজার চাষ হয়েছে কিনা সন্দেহ, যদি ওজন মাপা হয়। এগুলো পুলিশকে নোংরামি। এগুলো আবার বলবো আমি তৃণমূলকে গোটা দোষ দিই না, এটা হচ্ছে সিপিএমের দোষ। ওই সিপিএম তৃণমূল মিলে